This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন বেঙ্গল ব্রেকিং, আমি আত্রি আপনাদের সঙ্গে আছি আর সঙ্গে রয়েছে আমি দীপ। আর এবার যে খবরে নজর রাখবো, দালালকে টাকা দিলেই কেল্লাপ হতে মাত্র 2.5 থেকে 5,000 টাকা, সেই টাকা যদি হাতে তুলে দেওয়া যায় তাহলেই কাঁটাতার পার করে ভারতে। এই কথা আমরা বলছি না, এই কথা স্বীকারোক্তি একেবারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই। তাদের মধ্যে কেউ এসেছেন 2 বছর আগে, কেউ 5 বছর আগে, কিন্তু এসআইআর শুরু হতেই ঘাম ছুটেছে অনুপ্রবেশকারীদের। আতঙ্কে এখন বাংলাদেশে ফেরার হিড়িক। মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা কত করে জানি, 2,500 করে ওই দালালের মাধ্যমে কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। কথায় বলে টাকা দিলে বাঘের দুধও নাকি পাওয়া যায়। তবে টাকা দিয়ে বাঘের দুধ কেউ পেয়েছে কিনা জানা নেই, কিন্তু টাকা ফেললে যে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে অনায়াসে ভারতে অনুপ্রবেশ করা যায় তা এই অনুপ্রবেশকারীদের কথাতেই স্পষ্ট। দালালের হাতে 2.5 থেকে 5,500 টাকা গুঁজলেই এপারে আসার লাইসেন্স মিলত। এদের কেউ বাংলাদেশ থেকে দালাল মারফত অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করত, কেউ আবার পরিচারিকার কাজ করত, কেউ চিকিৎসা করাতে এসে বছরের পর বছর ভারতেই থেকে গেছেন। এসছি, ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য। হ্যাঁ, পেটের টানাই তো এসছি, পেটের টানাই তো এসছি। চিকিৎসার জন্য এসছি। কত বছর ছিল? এই ধরো 22 সালে এসছি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই। কেউ এসেছেন 2 বছর আগে, তো কেউ 5 বছর আগে। আপনাদের কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের আছে, ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। ওই আজ এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? ক বছর ছিলেন? 3 বছর। মাথায় পুটলা পুটলি, লোটা, কম্বল ঠিক ঠিক করছে ভিড়। সকলেই ফিরে যেতে চান বাংলাদেশে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দিন দিন সেই সংখ্যাটা বেড়ে 2,000-এর কাছাকাছি। এসআইআর ভয়েই নাকি ভারত ছাড়ার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি, এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা। ব্যর্থতা নরেন্দ্র মোদীর, অমিত শাহের ব্যর্থতা, যে এতদিন ধরে যদি কোনো কেউ এই দেশে ঢুকে যায়, অনুপ্রবেশকারী হয়, তার ব্যর্থতাই হলো তাদের ব্যর্থতা। এসআইআর শুরু হতেই পাত্তারি গোটাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে খালি হয়ে যাচ্ছে একের পর এক কলোনি। তবে কি অনুপ্রবেশকারীদের কাছে নিরাপদ স্থান হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের একাধিক এলাকা? আর এই এসআইআর শুরু হতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আর মালদার লাভলি খাতুন, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তুমুল বিতর্কে বহু আলোচিত নামটা সময়ের স্রোতে হারিয়ে গেল না। গায়ে পড়েছিল বাংলাদেশি তকমা, জাল ওবিসি শংসাপত্রের জেরে পঞ্চায়েত প্রধানের পদটাও হারাতে হয়েছিল তাকে। মাত্র 9 মাস, আর তার মধ্যে আবার এসআইআর আবহে লাভলিকে ঘিরে আরও এক বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশি বিতর্কে সেই ক্লোজড হতে চলা চ্যাপ্টার নতুন করে খুলতে চলেছে। বাংলাদেশ থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে এসে 9 বছরের মধ্যেই জনপ্রতিনিধি, একেবারে পঞ্চায়েত প্রধানের পদ। জাল ওবিসি শংসাপত্রের জেরে সেই পদ ছাড়তে হয়েছিল বাংলাদেশি বিতর্কে জড়িয়ে পড়া লাভলি খাতুনকে। এসআইআর আবহে ফের বিতর্ক মাথাচাড়া দিল রশিদাবাদ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানকে ঘিরে। বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত লাভলির এনুমারেশন ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন করা হয়। বিএলওর বিস্ফোরক অভিযোগ, চাপ সৃষ্টি করে তার বাড়িতে এসে ফর্ম পূরণ করিয়েছেন শাসক দলের বিএলএ, যিনি আবার সম্পর্কে লাভলির ভাসুর হয়। লাভলি খাতুনের ভাসুর হয়। বাধ্য বলে যে অনলাইনটা বসে করাইছে আমার বাড়িতে। বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে যখন হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে, এইভাবে বলছি।
বাংলাদেশি বিতর্কে যাকে পুশব্যাক করার জোরালো দাবি উঠেছিল তিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন কিভাবে? বিতর্কটা আরও উস্কে দিয়েছেন বিএলও। ওই জন্য তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি চার্জ করেছি যে এটা ফেরত নিব না দিব না কি করবো, ধরা বলিবে ফর্ম যখন এসে তো দিয়ে দাও, তারপরে আমরা এখান থেকে পাঠাবো, ওখানে তো ভেরিফাই হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী কি এবার ভারতীয় নাগরিক হওয়ারই পদক্ষেপ নিতে চলেছে? এখন এই প্রশ্নই উঠছে লাভলি খাতুনের ক্ষেত্রে। লাভলিকে নিয়ে নতুন করে বিতর্ক। এর আগে অভিযোগ ওঠে লাভলি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন। তার আসল নাম নাসিয়া শেখ। নিজের পূর্ব পরিচয় ও বাবার নাম বদল করে ফেলেন। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় জন্ম সার্টিফিকেট। শেখ মুস্তাফাকে মিথ্যে বাবা সাজিয়ে সরকারি নথিপত্র তৈরি করেন বলে অভিযোগ। বাংলাদেশি বিতর্ক। পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হলেও তৃণমূল লাভলিকে পুরোপুরি ছেঁটে ফেলতে পারেনি। এবছর 21শে জুলাইয়ের সমাবেশে দেখা গিয়েছিল বিতর্কিত ওই নেত্রীকে। অনুপ্রবেশের অভিযোগ উঠলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ বিরোধীদের। এর মধ্যেই এসআইআর আবহে লাভলিকে ঘিরে নতুন করে শোরগোল। সরগরম মালদার রাজনৈতিক ময়দান। 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে যদি লাভলি খাতুনের নাম পুনরায় দেখা যায় তাহলে কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো। সুপ্রিম কোর্টে যেতে হলেও যাব। ফর্মগুলো বিএলওকে সাবমিট করারই নিয়ম। এনকোয়ারি হওয়ার পরে যদি ইনকোয়ারির পরে যদি তারা থাকতে পারে থাকবে, যদি তার নাম না থাকে তাহলে থাকবে না। তো এটা তো আমাদের ম্যাটার। তার মেম্বারশিপ খারিজ হলো বটে, কিন্তু সে জোর করে বিএলওকে দিয়ে ফর্ম আপলোড করাচ্ছে। তৃণমূল যে কোনোভাবেই হোক অপরাধকে প্রশ্রয় দেওয়ার মতন করে চলছে, আর তার উচ্ছিষ্ট অংশ বিজেপি ভোগ করছে। অস্বস্তিতে মালদা জেলা তৃণমূল। বারবার লাভলি খাতুনকে নিয়ে এই অস্বস্তি সামনে আসায় বিতর্ক তুঙ্গে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। এবার এসআইআর এর কাছে খুনের হুমকি পেলেন এক বিএলও। হুমকির অভিযোগ সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামী এক তৃণমূল নেতার বিরুদ্ধে। তার নাম জামিরুল মোল্লা। বিএলওর অভিযোগের ভিত্তিতে জামিরুলকে গ্রেপ্তার করেছে নাজার থানার পুলিশ। বিএলওকে হুমকি দেওয়া একটি অডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসআইআর চলছে, অভিযোগ উঠছে বিএলওদের উপর প্রবল কাজের চাপের। একের পর এক বিএলওর মৃত্যু, এমনকি কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমি নিজেকে শেষ করে দেব। এবারে এসআইআর এর কাজ করতে গিয়ে খুনের হুমকি পেলেন এক বিএলও। সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত বয়ারমারি 1 নম্বর অঞ্চলের 3 নম্বর বুথের বিএলওর দায়িত্ব পেয়েছেন দীপক মাহাতো। তার অভিযোগ, এনুমারেশন ফর্মে ভুল থাকায় প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরই স্থানীয় তৃণমূলের নেতা জামিরুল ইসলাম মোল্লা তাকে খুনের হুমকি দেন। হুমকির একটি অডিও ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই TV9 বাংলা করেনি। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করো, তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি কেন? কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবো, রাত্রির মধ্যে তো জয় করবা আজকে। রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। কি এক জায়গায় একটু ভুল আছে, সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম, কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন। তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি। আমি অনেকটাই আতঙ্কিত। অভিযুক্ত জামিরুল জেলবন্দি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অনুগামী বলেই এলাকায় পরিচিত। হুমকি পেয়ে আতঙ্কিত বিএলও কমিশনকে বিষয়টি জানান। পরে থানায় অভিযোগ জানাতেই পুলিশ অভিযুক্ত জামিরুলকে গ্রেফতার করে। অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে, আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন। তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। যে সমস্ত বিএলওরা কাজ করছেন তাদের মধ্যে একাংশ এমনও আছেন যারা তাদের কাজে অতি সক্রিয়, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা। তারা বিজেপির দালালের মতো কাজ করছে। পুলিশ অ্যারেস্ট করা মানেই কি অপরাধী নয়। পুলিশ তদন্ত করছে, করে তাকে সঠিকটুকু বার করতে দিন পুলিশকে। রাজনীতির ময়দানে সরাসরি বাকযুদ্ধ চলছেই, কিন্তু এতদিন সেই বিতর্কের সরাসরি প্রভাব এসআইআর প্রক্রিয়ায় তেমন পড়েনি। এবারে সেই প্রক্রিয়াতেই বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে, তাও আবার শেখ শাহজাহানের এলাকা সন্দেশখালীতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
রাজ্যের দিকে দিকে বিএলওদের হাহাকার, কাজের চাপে কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন, তো অভিযোগ কেউ কেউ সুইসাইডও করার চেষ্টা করেছেন। কিন্তু এই তুমুল বিতর্কের মধ্যেই ব্যতিক্রম লাভপুরের 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। মাত্র 17 দিনে সব কাজ শেষ করে ফেলেছেন তিনি। বুথে 1017 জন ভোটার, অনেক চ্যালেঞ্জের মধ্যেও পূজার মুখে চওড়া হাসি, যুদ্ধ জয়ের হাসি। বাকিদের বলছেন কাজটা সহজ করে ভাবুন। আমার লাভপুর বিধানসভা, তো আমার এখন 99.91% কাজ হয়েছে। টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে, এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে। রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো। যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা, তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো। সহজভাবে কাজটা নিন, এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি, তাহলে আমি মনে করবো যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে। হোর্ডিং লাগানোর ঘিরে দ্বন্দ্ব। তৃণমূলের ফ্লেক্সের উপর ফুটবল টুর্নামেন্টের ফ্লেক্স লাগিয়ে দেওয়ার অভিযোগ। সেই ফ্লেক্সেই আবার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে নাম রয়েছে তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষের। দমদম 7 ট্যাঙ্কের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 2026 নির্বাচনে জয়ী করার আবেদন জানিয়ে ফ্লেক্স টাঙানো হয়েছিল। হঠাৎ করেই সেই জায়গায় দেখা যায় তৃণমূলের ফ্লেক্সের উপরে লাগানো হয়েছে ফুটবল টুর্নামেন্টের ফ্লেক্স। 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের অভিযোগ, গত 3 সপ্তাহ ধরে হোর্ডিংটি লাগানো ছিল। সকালেই হোর্ডিংটি ঢাকা দিয়ে তার জায়গায় অন্য হোর্ডিং লাগানো হয়েছে। যদিও অতীন ঘোষের অনুগান হিসাবে পরিচিত স্বপন হালদারের দাবি, ফ্লেক্স কোথাও সরানো হবে না। আসলে এই হোর্ডিংটা লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটার উপর দিয়ে একটা অনুষ্ঠানের ফ্লেক্স আটকে দেওয়াটা, ফ্লেক্স লাগানোর তো অনেকই জায়গা আছে, একটা অনুষ্ঠানের ফ্লেক্সটা সেই দলীয় এর উপর দিয়ে আটকে দেওয়াটা খুব আমি ভালো মনে করছিলাম। ভীষণ বেদনা হতো আমরা, আর কি খুব কষ্ট লাগছে। ওই হোর্ডিং থাকবে, উনি যদি খুলে দেখিয়ে দিতে পারে, তারপরেরটা আমি দেখিয়ে দিতে পারবো আমি কি করব। এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ। যুবককে প্রকাশ্যে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিল মেয়েরাই। কোন্নগরে ফটোকপির দোকানের আড়ালে চলত বিকৃত ছবি তৈরির কাজ। এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ। অভিযুক্ত প্রান্ত রায়কে পুলিশ আটক করেছে। ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল, তো 16 তারিখে যখন আমরা ট্রেনে উঠি, তখন মানে ওর ক্যামেরা থেকে আমি যখন ট্রেনে উঠছিলাম আমার ভিডিও করেছিল, ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল। এবারে সেদিনকে কিছু হয়নি, 2 দিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে ভিডিও করতে যায়, ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর চলে আসে সামনে। তো আমার মায়ের, আমার বাবার, মায়ের সবার নোংরা ওর ফোনে ওর প্রাইভেট সমস্ত কোন্নগরের যত ফেসবুক, মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে 7-8টা আইডি, ইমেল আইডি, সব কিছুতে সবার মা, বয়স্ক মহিলা, বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেড ফটো বানিয়ে নোংরা কাজ করতো, নোংরা ভিডিও বানাতো, সব কিছু করতো। যে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিচ্ছু জানি না এখনো। এবার দীপ, আমরা যে খবর দেব, এক মায়ারানী, সেই এক মায়ারানীকে 44 জায়গায় দেখা গেছে। কি একটু বিস্তারিতভাবে বলি আপনাদের। 44 জায়গার ভোটার এই মায়ারানী। এহেন মায়ারানী গোস্বামীর বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ায়। 47 নম্বর বুথে তিনি ভোটার। তার এনুমিনেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতে বিএলওর চক্ষু চরক গাছ। রাজ্যে 44 জায়গার ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের মায়ারানীর ছবি, কিন্তু সব জায়গাতেই পদবি আলাদা আলাদা। বিজেপি এখানে অভিযোগ করছে, এভাবেই তো রাজ্য জুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা একই অভিযোগে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, সত্যিই তো বিএলওর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? তিনি স্ক্যান করতেই যে তথ্যটা সামনে এলো, তিনি কি নির্বাচন কমিশনকে তৎক্ষণাৎ জানান? দেখো, যেটা জানা গেছে যে এসআইআর যখন স্ক্যান করা হচ্ছে, দেখাচ্ছে একই ভোটার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারে রাজ্যের বিভিন্ন জায়গায় 44টার নাম রয়েছে। সেই ঘটনাটা প্রকাশ্যে আসার পরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি অভিযোগ করছে যে এটা তৃণমূল এই ধরনের কালচার করেছে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, বলছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তাদের।
ইতিমধ্যেই মহকুমা শাসককে জানানো হয়েছে। ইনি হচ্ছেন যে স্থানীয় যে নির্বাচন আধিকারিক, তিনি সেই ঘটনা তিনি তার উপরের যে জেলা শাসক আছে তাকেও জানানো হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সমস্ত ঘটনা জানানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিভাবে এই ঘটনার পেছনে কারা আছে, কে এই চক্রটা কারা চালায়, সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে মূল অভিযোগ করেছে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি। ধন্যবাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই মায়ারানীর ছবি, যে একজন মায়ারানী তার 44 জায়গায়, সেই একই নামের 44 জায়গায় তিনি ভোটার, 44টি জায়গার ভোটার। তিনি প্রকৃত পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসির 47 নম্বর বুথের তিনি ভোটার, কিন্তু তার ছবি সহ এবং এপিক নাম্বার সহ 44 জায়গায় তার ভোটার হিসেবে নাম আছে। এই বৈদ্যনাথপুর আর এই হাই স্কুল দেখো কেন ভোটার কার্ডেই তো আছে আমার। কি জানতে পারলেন পরে? আমি পরে কিছু জানি না, আমার কাল কি বললে বাবা, কাল যখন লোক এসেছে তখন আমি জানি। কি বলছে ওই রিপোর্টার নাকি, আমি ওগুলো সব জানি না। দিবিছে আপনার নাম মায়া গোস্বামী, বলি হ্যাঁ। দিয়ে ওই মুখে বললাম, আর ওই ও কাগজগুলো দেখলো, দেখে পরে আমাকে এই কথাটাই বললো। বলছে তোমার কোনো ভয় নেই, তুমি কোথায় ভোট দিয়েছো? আমি বলি বৈদ্যনাথপুর স্কুলে, আর এইখানে দিচ্ছি এই হাই স্কুলে। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ করেছি। পাণ্ডবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনুমারেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় 44 জায়গা নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরও 44 জায়গা তার নাম আছে। মায়ারানী গোস্বামীকে যত জানি, ও ডিবিসি পাড়াতে আমাদের থাকে, লোকের বাড়ি রান্না করেও খায়। এইরকম একজন ভদ্রমহিলা, তার বিভিন্ন জায়গায় নাম নিজে থেকে করিয়েছে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। এইটাতে নিশ্চয়ই কোথাও কোনো কিছু ভুল আছে, যার জন্য অনেক জায়গায় হয়তো নাম হয়ে গেছে। আমরা খোঁজ খবর নিয়ে যে কোথায় কোথায় নাম আছে, কতগুলো নাম আছে আমি জানি না কোন জায়গায় ও গেছে। নির্বাচন কমিশনে যারা নাম তুলছে তাদের কিছু ভুল হতে পারে, এটা তদন্ত করে দেখুক সব জায়গায় ও ফর্ম ফিল আপ করেছে কিনা। কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুন, গ্রেপ্তার এক তরুণী সহ 2। সূত্রের খবর, ডেটিং অ্যাপে ধৃত তরুণীর সঙ্গে আলাপ হয় আদর্শর। নিজেই অনলাইনে ঘর বুক করেছিলেন তিনি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে খুনের উল্লেখ। সূত্রের খবর, পাকস্থলিতে মদ মিলেছে। ডেটে যাওয়াই কি তাহলে কাল হলো আদর্শর? আদর্শ লোসালকার হোটেলের সঙ্গীরাই কি তাঁর খুনি? লুটের উদ্দেশ্যেই কি খুন? কসবার হোটেলে খুনের ঘটনায় ইতিমধ্যেই 2 সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ধ্রুব মিত্র ও কমল সাহা। পুলিশ সূত্রে খবর, আদর্শের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় কমল ও ধ্রুবর। শুক্রবার রাত 8:30 নাগাদ আদর্শ ও এক তরুণী সহ 3 জন হোটেলে ঢোকেন। রাত 1:30 থেকে 2টোর মধ্যে আদর্শ বাদে বাকি 2 জন হোটেল থেকে বেরিয়ে যান। পুলিশ সূত্রে যেটা খবর, আদর্শ নিজের মোবাইল থেকেই অ্যাপ মারফত কসবার হোটেলে 2টি রুম বুক করেছিল। তারা যখন চেক ইন করে, একসাথেই চেক ইন করা হয়েছিল। আদর্শ সে 4 তলায় তার নিজের একটি পৃথক রুম, সেখানে প্রবেশ করে এবং তার সঙ্গী যে পুরুষ এবং মহিলা ছিল তারা অপর একটি রুমে চেক ইন করে। সূত্র মারফত জানা যাচ্ছে চেক ইন করার কিছু সময় পর আদর্শের রুমে তার যে মহিলা সঙ্গী সে সেখানে প্রবেশ করে। রুমে প্রবেশ করতে দেখা যায়, সেটা করিডোরের যে সিসিটিভি ফুটেজ সেখানে ধরা পড়ে। সেখানে ওই মহিলা প্রবেশ করার কিছু সময় পর, বেশ কিছুটা সময় পর, তারপরে তার অপর যে পুরুষ সঙ্গী সেই রুমে প্রবেশ করে। পুলিশ সূত্রে খবর, পরদিন সকালে হোটেলের ঘর থেকে পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় আদর্শ লোসালকার দেহ। তোয়ালে দিয়ে পা বাঁধা ছিল। খাটের নিচে মেঝেতে উপুর অবস্থায় পড়েছিল নগ্ন দেহ। পুলিশ জেরায় ধৃতদের দাবি, হোটেলে ঢোকার পর 3 জনের মধ্যে বচসা হয়। ধস্তাধস্তির সময় হোটেলের মেঝেতে পড়ে যান আদর্শ। রক্ত বেরোতে দেখে হোটেল থেকে বেরিয়ে যান বাকিরা। আদর্শ যাতে উঠে ধরতে না পারেন সেজন্য বাধা হয় পা। হোটেলের ঘরে মেলেনি তার ওয়ালেট এবং মোবাইল ফোন। 2:41 নাগাদ তার মোবাইলটি আচমকাই কিছু সময়ের জন্য অন হয়েছিল এবং অন হওয়ার পর যতগুলি তার সে আদার্স যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, অর্থাৎ পরিবার পরিজন বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, দুপুর 2:41 নাগাদ সে আচমকাই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করে যায়। তদন্তকারীদের বক্তব্য, আততায়ীরা নিজেদের বাঁচানোর জন্য হোয়াটসঅ্যাপ
ডিঅ্যাক্টিভেট করলেও আদতে সেটা পুলিশের তদন্তেই সাহায্য করছে না। কিন্তু কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের খুনের ঘটনায় দেখা যাচ্ছে একাধিক মিসিং লিঙ্ক। দুটো পৃথক ঘর বুক করার উদ্দেশ্য কি ছিল? আদর্শ একা চেক ইন করলেও পরে কেন ঘরে গিয়েছিলেন তরুণী? প্রমাণ লোপাটের চেষ্টাতেই কি হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট? সুজয় পাল ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। রাজনৈতিক কারণে গোলাগুলি এবং নতুন কোনো বিষয় নয়, কিন্তু পারিবারিক কারণ বা সম্পর্কের টানাপোড়েনের জন্য গুলি, খুনের চেষ্টার ঘটনা এখন ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। শুক্রবার বরানগরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে আসে। তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করলো আক্রান্ত ব্যক্তির স্ত্রীকেই। কে সেটা তো দেখতে হবে, কারণ ওর তো কোনো শত্রু নেই। এবার এটা কে করলো, কিভাবে করলো সেটা আমি জানি না স্যার। এটা যাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে, তদন্ত হয় এটা আমি চাই। আপনার নাম? রেখা মজুমদার। আপনি কে হন? ওনার ওয়াইফ। তার স্বামীর কোনো শত্রু নেই। কে গুলি চালালো, কেন গুলি চালালো, সব প্রকাশ্যে আসুক। ঘটনার 48 ঘন্টাও কাটলো না, সবটাই প্রকাশ্যে চলে এলো। ক্যামেরার সামনে যিনি দাবি করেছিলেন তার স্বামীর কোনো শত্রু নেই, কিন্তু তিনিই কি সব থেকে বড় শত্রু? ওর তো কোনো শত্রু নেই। এবার এটা কে করলো, কিভাবে করলো সেটা আমি জানি না স্যার। ট্রাম্প কোম্পানির কর্মী বিকাশ মজুমদারকে গুলি চালিয়ে খুনের চেষ্টা। কারা গুলি চালায়, কেন খুনের চেষ্টা? তদন্তে পুলিশকে খুব বেশি কাঠখড় পোয়াতে হয়নি। কিছু ফোন কল, মেসেজ আর ছবি সবটা সামনে নিয়ে এলো। আক্রান্ত বিকাশ মজুমদারের স্ত্রী এবং পিসিমশাই গোটা কাণ্ডের মাস্টার মাইন্ড। পুলিশ সূত্রের খবর, বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদারের সঙ্গে সম্পর্ক পিসেমশাই প্রবীরদের। স্ত্রী রেখার সম্পর্ক মেনে নিতে পারেননি বিকাশ, এই নিয়েই অশান্তি। পথের কাঁটা সরাতে প্রবীর ও রেখার প্ল্যান, সুপারে কিলার দিয়ে বিকাশের ওপরে গুলি। তদন্তে রেখার কথায় একাধিক অসঙ্গতি পায় পুলিশ, আর ফোন ঘাঁটতেই সামনে চলে আসে প্রমাণ। রহস্যের পর্দা সরে যায় এক ঝটকায়। গ্রেফতার সুপারি কিলার মোহাম্মদ শামীম লস্কর ও তার সঙ্গে বাইক চালক সুশান্ত আদকো। শুক্রবার বিকাশ মজুমদার বলেছিলেন তিনি কিছুই বুঝতে পারছেন না, তার কোনো শত্রু নেই। স্ত্রী গ্রেফতার হওয়ার পর যদিও আর কিছুই বলতে চান না বিকাশ। আপনার সাথে কোনো শত্রু নেই, আমার সাথে কোনো শত্রু নেই। আচ্ছা, কোনো বিবাদ হয়েছিল? কোনো বিবাদও নেই কারোর সাথে আমার। এরকম ভাবে আসলো, কি মনে করছেন? আমি কিছু মনে করতে পারছি না, কেন আসলো বুঝতে পারছি না। কাউকে সন্দেহ করছেন? না, কাউকে সন্দেহ করছি না। প্রেমের কাটা স্বামী, তাই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইকে সঙ্গে নিয়ে সুপারি কিলার নিয়োগ। স্বামী প্রাণে বেঁচে গেলেন, কিন্তু হাঁড়িটা হাটে ভেঙে গেল। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।